আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয়ে। হ্যাঁ, সপ্তাহখানেক আগে অ্যাভেঞ্জার্স ডুমডের ট্রেলার এসেছে। তখনই কথা বলতাম, কিন্তু আসলে গ্যাপ হয়ে যাচ্ছে। চাইলেও অনেক সময় যেই কন্টেন্ট আমি দেখতেছি সেটা নিয়ে কথা বলা হচ্ছে না। ব্যাপারটা নিয়ে আমিও কিছুটা বিব্রত। কথা বলা যাক অ্যাভেঞ্জার্স ডুমডের ট্রেলার নিয়ে। বন্ধুরা, আমি এই মুহূর্তে ট্রেলারটার সামনে নিয়েই বসেছি। কপিরাইট সংক্রান্ত নানান ঝামেলার কারণে ট্রেলার টিজারের রিয়াকশন প্রপারলি দেওয়া খুবই দুরূহ ব্যাপার হয়ে উঠেছে, খুবই অসম্ভব ব্যাপার হয়ে উঠেছে। বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ডুমডের ট্রেলারের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা ধুলোবালি মাখা ধ্বংসস্তূপ বলে মনে হচ্ছে, যে ধ্বংসস্তূপের ওপরে একটা প্লেট। কিসের প্লেট? মেটালিক প্লেট, অথবা ওই যেটাকে বলে যে সাইনবোর্ড। সাইনবোর্ডে লেখা আছে জেভিয়ার্স স্কুল। যারা এক্সম্যান সিরিজটা দেখেছেন অথবা এক্সম্যানের যে কোনো একটা পর্ব বা যে কোনো একটা সিঙ্গেল মুভি দেখেছেন, তারা সবাই এই সাইনবোর্ডের সাথে খুব ভালোভাবে পরিচিত। হ্যাঁ, জেভিয়ার্স স্কুলের প্রতিষ্ঠাতাকে প্রফেসর এক্স অর্থাৎ চার্লস জেভিয়ার। পৃথিবীর যত মিউটেন্টস আছে, মিউটেন্টসদের একটা আশ্রয়স্থল, একটা নিরাপদ আবাসস্থল, এবং তাদেরকে আরো বেশি ম্যাচিউর করার জন্য, ট্রেন আপ করার জন্য এমন একটা আস্তানা বলতে পারেন। সেখানে তাদের একদম শিক্ষা, বস্ত্র, চিকিৎসা থেকে শুরু করে মানে এভরিথিং, মৌলিক চাহিদা একজন মানুষের যা যা থাকে ঠিক একইভাবে ওই গিফটেড চাইল্ডগুলোকে প্রোভাইড করার জন্য এবং তাদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য, পরবর্তীতে তাদের কাছ থেকে পৃথিবীর জন্য ভালো কিছু আদায়ের একটা পথ সুগম করার জন্যই চার্লস জেভিয়ার কিন্তু এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিল। তো বন্ধুরা, সেই চার্লস জেভিয়ার স্কুলের একটা সাইনবোর্ড এইভাবে পড়ে আছে, ধ্বংসস্তূপ মনে হচ্ছে যে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে। তাহলে এটা তো মামুলি কোনো ব্যাপার না, এটা বিশাল বড় একটা কেওয়াজ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ভয়েসে আমরা শুনতে পাচ্ছি কেউ একজন একদম মোটা গলায় বলতেছে যে কিছু একটা হতে চলেছে। মোটা গলাটা কার সেটা সামনে বোঝা যাবে। যাই হোক, এবং সেই সাথে আমরা ওই ভয়েসের পরপরই দেখতে পাচ্ছি যেখানে চার্লস জেভিয়ার্স কিন্তু জানালার সামনে বসে বিশাল একটা আলোক রশ্মি, আলোক ঝটা দেখতে পাচ্ছে। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে ক্রমেই সেই আলোক ঝটাটা একদম তার দিকে এগিয়ে আসতেছে। চার্লস জেভিয়ার্স সম্পর্কে আপনারা যারা জানেন তারা খুব ভালোভাবে জানেন যে তার ক্ষমতাটা আসলে কি, এবং তার এই স্কুল, যেটা বললাম যে মিউটেন্টস এর অভাব নাই এখানে, পৃথিবীর সমস্ত মিউটেন্টসদের মধ্যে তিনি হচ্ছে একটা কানেকশন বজায় রাখেন, এবং সেখান থেকে নতুন মিউটেন্টস, পুরাতন মিউটেন্টস সব এই স্কুলেই থাকে। তো এই প্রতিষ্ঠানটা এতটা শক্তিশালী একটা প্রতিষ্ঠান, বলা যেতে পারে যে মিউটেন্টসদের একটা বিশাল বড় আস্তানা। এই আস্তানাকে ভেঙে গুড়িয়ে দিল। এই আস্তানার ধ্বংসাবশেষ পড়ে আছে, আর সেই ধ্বংসাবশেষের উপরে আমরা ওই স্কুলের এই আস্তানার একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। তার মানে তো অলরেডি সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই যে আলোক ঝটাটা চার্লস জেভিয়ার্স দেখলেন, এইটার পরবর্তী ঘটনা হচ্ছে আমরা যেটা শুরুতে দেখলাম, একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যেটা ধ্বংসস্তূপের উপরে এবং ধুলো মাখা। এরপর সেই কাঙ্ক্ষিত চরিত্রের দেখা আমরা পেয়ে যাচ্ছি। অ্যাভেঞ্জার্স ডুমডের সব থেকে বড় ক্যারেক্টার, সব থেকে বেশি শক্তিশালী ক্যারেক্টার, থানোসের থেকেও শক্তিশালী বলে বিবেচিত হচ্ছে। সেইভাবেই নাকি এই স্ক্রিপ্ট লেখা হয়েছে, আর এটাই তো স্বাভাবিক। ডে বাই ডে ভিলেনকে আরো শক্তিশালী না করলে সিনেমার আসল মজাটা তো আসলে দর্শক উপভোগ করতে পারবে না। ডক্টর ডুম। তো যাই হোক বন্ধুরা, আকর্ষণ রেখে তারা কিন্তু এখানে ডক্টর ডুমকে প্রেজেন্ট করেছে। একদম সরাসরি ফ্রন্ট ভিউটা না দেখিয়ে তারা সাইড ভিউ দেখিয়েছে, তাও সেটা মুখোশের আড়ালেই রয়ে গেছে। এবং আমরা জানি সবাই যে ডক্টর ডুমের চরিত্রটা আসলে প্লে করতেছে আরডিজে, অর্থাৎ রবার্ট ডাউনি জুনিয়র। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। রবার্ট ডাউনি জুনিয়র ইতিমধ্যে আয়রন ম্যানের ক্যারেক্টার প্লে করেছে। সো এখানেই প্রশ্ন আসে, এখানেই টার্ন টুইস্টের অনেক ব্যাপার স্যাপার তৈরি হয়ে যায়। ডক্টর ডুমের মতো একটা চতুর, একটা ঘৃণ্য প্রজাতির ভিলেনের সাথে কিভাবে আমাদের সবার প্রিয় আয়রন ম্যান ওরফে টনি স্টার্কের একদম চেহারার হুবহু মিল হয়ে যায়, এটা কিন্তু আসলেই বড় ধরনের একটা প্রশ্ন হয়ে রয়ে গেছে। এছাড়াও এই ট্রেলার আমাদের সামনে আরো হাজারটা প্রশ্ন রেখে দিচ্ছে। একটা আশঙ্কার কথা বলা হচ্ছে যে এমন একটা কিছু ঘটতে চলেছে যেটা আটকে দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে এক্সিস্ট করে এমন কারো আসলে নাই, অর্থাৎ এই সিনেমাতে এক্সিস্ট করে এরকম কারোই নাই। সো এটা আটকে দেওয়ার একটাই বিকল্প ব্যবস্থা থাকবে, সেই বিকল্প ব্যবস্থাটা ডক্টর ডুম জানে। ইভেন পরবর্তীতে হয়তো বা অ্যাভেঞ্জার্স এর প্রত্যেকটা ক্যারেক্টার জানবে, কিন্তু সেই বিকল্প পন্থা যেটা, সেটা খুবই মারাত্মক বললে খুব কম হয়ে যাবে। একেবারেই যেটাকে বলে স্বার্থপরতা, আর সেই স্বার্থপরতা আসলে অ্যাভেঞ্জার্স এর হিরোদের সাথে যায় না, কারণ তারা মানব দরদি, কারণ তারা শুধু নিজেদের পৃথিবী না, পরবর্তী অন্যান্য যত ইউনিভার্সের
যত পৃথিবী আছে বা গ্রহ উপগ্রহ যাই বলেন, চাঁদ সূর্য নক্ষত্র সবকিছুর উপরেই তাদের একটা মায়া কাজ করাই স্বাভাবিক, কারণ তারা কিন্তু আসলে একেবারে সাধারণ মানুষও না, আবার ভিলেনও না। তারা কি, তারা হচ্ছে সুপার হিরো। তো তাদের একটা সফট কর্নার সাধারণ মানুষের জন্য আছে, পৃথিবীর জন্য আছে। তো বন্ধুরা, যারা কমিক বুক পড়েছেন তারা কিছুটা রিলেট করতে পারবেন, এবং যারা এই সিনেমা সম্পর্কে ইতিমধ্যে অনেক রিভিউ দেখে ফেলেছেন বা অনেক ধরনের ভিডিও দেখে ফেলেছেন, প্রেডিকশন দেখে ফেলেছেন, তারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই এই ডক্টর ডুম এখানে আসলে মেন ভিলেন হওয়ার সম্ভাবনা খুবই কম। মেন ভিলেন তিনি, কিন্তু ডক্টর ডুমও চায় না যে তার প্ল্যানেট নষ্ট হোক, ধ্বংস হোক। এটা আমরা আরেকটু সামনে গিয়ে বোঝাচ্ছি। ডক্টর ডুমের কণ্ঠ এটা, যেটা একটু আগে বললাম যে মোটা কণ্ঠটা কার, ডক্টর ডুম কিন্তু বলতেছে যে আজকে সূর্য অস্ত যাওয়ার আগেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে, যে সিদ্ধান্ত আজ অব্দি পৃথিবীর ইতিহাসে বা আমার প্ল্যানেটের ইতিহাসে কখনো আমি নেই নাই বা কেউ নেয় নাই। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা যে কি ধরনের স্বার্থপর একটা সিদ্ধান্ত হতে পারে। সেটা হতে পারে থানুসের মতো সিদ্ধান্ত, যে পৃথিবীর সব মানুষ মাইরে ফেলবো, সব প্ল্যানেটের, সব ইউনিভার্সের সব মানুষ মাইরে ফেলবো, একদম শূন্য থাকবে, আমি নতুন করে আবার সবকিছু তৈরি করব না, এরকম কিছু বা তারও থেকেও মারাত্মক লেভেলের কিছু হতে পারে। এরপরেই মার্ভেলের আইকনিক একটা ইন্ট্রো আমরা দেখতে পাই বন্ধুরা। এর পরের সিনেই অ্যাভেঞ্জার্স এর অফিস দেখতে পাই আমরা, অ্যাভেঞ্জার্স এর আস্তানা যেটাকে বলে, সেটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি যে টনি স্টার্ক বিদায় নিয়েছে, তারপরে বহু বছর পার হয়ে গেছে, তারপরের কাহিনী এইটা। এন্ড তার আগে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে কিন্তু রিলিজ হবে, অর্থাৎ অ্যাভেঞ্জার্স হচ্ছে ওই ব্র্যান্ড নিউ স্পাইডারম্যানের পরের কাহিনী। তার মানে হচ্ছে যে অনেক কিছু অত্যাধুনিক হয়ে গেছে। সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই খুব অন্যরকম লাগতেছে বিল্ডিং গুলা, প্লাস এই যে এখন দেখতে পাচ্ছেন যে অ্যাভেঞ্জার্স এর আস্তানায় হাজির হয়েছে ফ্যান্টাস্টিক ফোর এর টিমের সব সদস্যরা, এবং দেখতে পাচ্ছেন সেই সাথে ফ্যান্টাস্টিক ফোর এর সদস্যরা হাজির হয়েছে, পেছনে থর রয়েছে, থর তো অ্যাভেঞ্জার্স এরই অংশ। এখানে আমরা থান্ডারবোল্টস থেকে বাকি বান্সকে দেখতে পাচ্ছি, সাথে আছে অ্যান্টম্যান এবং নতুন ক্যাপ্টেন আমেরিকা। যদিও এই থান্ডারবোল্টস এ যারা কাজ করেছে তাদের মধ্যে শুধুমাত্র বাকি বান্স ছাড়া আর বাদ বাকি সবগুলা হিরো হিরোইন, এদেরকে না কেমন জানি পুতলি লাগে, মানে কাঠপুতলি লাগে, খুব একটা কাজের না। তো বন্ধুরা, এরপরেই আমরা দেখতে পাচ্ছি অ্যাভেঞ্জার্স এর আস্তানায় ফ্যান্টাস্টিক ফোর এবং থান্ডারবোল্টস সবাই এসেছে। এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 জন ধরে নাও, 9-10 জনের একটা বিশাল বড় টিম ইতিমধ্যে একসাথে একত্রে হয়েছে। কেন হয়েছে তারা একসাথে? ওই যে বড় ধরনের একটা বিপর্যয় আসতেছে, এবং বড় ধরনের ওই বিপর্যয়ের আগেই আমার মনে হয় যে তারা মুখোমুখি হয়ে যাবে ডক্টর ডুমের। ডক্টর ডুম তাদেরকে একটা অফার করবে যে তোমরা আমার হয়ে কাজ করো, আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না, কিন্তু তোমরা যদি আমার কাজে ব্যাঘাত ঘটাও তাহলে খবর আছে। অর্থাৎ ডক্টর ডুম তার নিজের প্ল্যানেট বাঁচানোর জন্য হয়তোবা, মানে নিজের প্ল্যানেট বাদ দিয়ে বাকি যত প্ল্যানেট আছে সেগুলা ধ্বংস করে নিজের প্ল্যানেট বাঁচাইতে চাইবে, এরকম কিছু হইতে পারে। এটা জাস্ট প্রেডিক্ট করলাম। আর এরা হচ্ছে ভাববে যে কিভাবে সব প্ল্যানেট বাঁচানো যায়, কারণ এরা তো ভাই সুপার হিরো, এরা তো সুপার ভিলেন না। সেটাই হচ্ছে একটা দেখার বিষয় যে মূল ভিলেন তাহলে আসলে কে। তো যাই হোক, সবাই মিলে বোর্ড বৈশা কি আলোচনা করতেছে জানি না। ডক্টর ডুমকেই কি তারা আটকাইতে চাইতেছে, নাকি ওই বিপর্যয় আটকাইতে চাইতেছে? মেবি দুইটা নিয়েই পর্যালোচনা চলতেছে। তো এখানে আরো অনেক হিরো, সুপার হিরোরা মিসিং আছে। আমরা আয়রন ম্যানকে পাচ্ছি না। আমরা সবাই জানি যে যে কিভাবে মারা গেছে। এখন এখানে একটা প্রশ্ন, বিশাল বড় প্রশ্নের উত্তর হয়তো এই সিনেমায় কিছুটা হলেও পেতে পারি, মানে হিন্টস পাইতে পারি। তারপরে যে হচ্ছে সিভিল ওয়ারে যে আমরা পূর্ণাঙ্গ কোনো একটা উত্তর পাইতে পারি যে আসলে আমাদের আরডিজেই কি ডক্টর ডুম কিনা। এই ধরনের অনেক যুক্তি তর্ক কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিভিউয়াররা শুরু করে দিয়েছে। হ্যাঁ, কারণ টনি স্টার্কের সাথে কেন ডক্টর ডুমের চেহারার মিল থাকতে হবে, এর পেছনে যুক্তি তো একটা না একটা আছে। ওই চুটকি বাজানোর মধ্য দিয়ে এমন কিছু ঘটে গেছে, হয়তোবা টাইম ট্রাভেল করে এমন কোনো একটা আলাদা ইউনিভার্সে শিফট হয়ে গেছিল আমাদের আরডিজে, অর্থাৎ টনি স্টার্ক, এবং ওই দিক দিয়ে হচ্ছে আবার আমাদের স্টিভ রজার্স, ক্যাপ্টেন আমেরিকা, ওই আগেরটা। হয়তো সেখানে অনেক ঘটনা ঘটেছে, আমরা পরবর্তীতে জানতে পারবো। হয়তো সেই আমাদের টনি স্টার্কই একদম পজিটিভ রোল থেকে সে হয়ে গেছে নেগেটিভ একটা ভিলেন পরবর্তীতে। এখন সে আবার তার নিজের প্ল্যানেট, সে যেটা এই দেশে করতে চাইছিল। আমরা জানি যে হচ্ছে টনি স্টার্ক বিশাল বড় একটা ভিশনারি একজন মানুষ ছিল, এবং সে চাইতো যে প্রযুক্তির এমন একটা উচ্চ শিখরে সে পৌঁছাবে
সেখানে সে যা ইচ্ছা তাই করতে পারবে, এরকম কিছুটা ইলন মাস্কের মতো। যাই হোক, অবশেষে সে কিন্তু সফল হয় না। সে ওই থানোসের সাথে যুদ্ধ করতে করতে কিন্তু সে ওইখানে অক্কা পায়। ওই জায়গায় সে অক্কা পাইছিল নাকি অন্য কোনো ইউনিভার্সে গিয়ে তার নেগেটিভ ভার্সনে রূপান্তর হয়েছিল, সেইটার উত্তর কিন্তু পাওয়া যাইতে পারে সামনের সিনেমাগুলোতে অথবা অ্যাভেঞ্জার্স ডুমডের এই ডক্টর ডুমের চরিত্রের মধ্যে দিয়ে। এই ধরনের কোনো খেলা যদি থাইকে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে অ্যাভেঞ্জার্স ডুমডে তার পূর্ববর্তী সমস্ত সিনেমা সিরিজের সব রেকর্ড ভাঙতে চলেছে। বন্ধুরা, এখানে আরো অনেকগুলো চরিত্র দেখানো হয়েছে, একে একে নেমর থেকে শুরু করে ওয়াকান্ডাবাসীর সব থেকে বর্তমানের বড় রাজা, আগেরটা তো মারাই গেছে, এখন যে আছে সে হচ্ছে ওই যে বিজ্ঞানী মেয়েটার নামটা কি আমার খেয়াল আসতেছে না, ওই মেয়েটা এখন বর্তমানে হচ্ছে ওয়াকান্ডার প্রতিনিধি অর্থাৎ ব্ল্যাক প্যান্থার, তাকে দেখানো হয়েছে। রেড গার্ডিয়ান্সকে আমরা দেখলাম। এবং এই মুহূর্তে যে সিনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সিনটা নিয়ে তো তুমুল আলোচনা হচ্ছে। অনেকে অনেক ধরনের কথা বলতেছে যে ডক্টর ডুম কি পরিমাণে শক্তিশালী চিন্তা করা যায়। ডক্টর ডুম 2 আঙ্গুলে আমাদের থরকে পরাস্ত করতেছে, যেখানে থানোসের 12টা বাজায় দিছিল থর একাই কুড়াল দিয়ে। তো যাই হোক, তখন অবশ্য একটা যুক্তি সেখানে ছিল, থানোস ওই সময়ে পাওয়ার কনজিউম করতেছিল। পাওয়ার কনজিউম করার সময় থানোস একটু দুর্বল হয়ে পড়ে, যে কোনো নতুন একটা পাওয়ার তার সাথে অ্যাটাচ হলে তখন সে কিছুটা রেস্টে চলে যায়। ওই মুহূর্তে তাকে যদি কেউ অ্যাটাক করতে পারে সে খুব সহজে তাকে হারাইতে পারবে। তারপরেও থানোসের মতো একটা ভিলেনকে যেখানে আমাদের থর পরাস্ত করে ফেলেছিল, সেখানে পাত্তাই পাচ্ছে না ডক্টর ডুমের সামনে। তার মানেই বোঝা যাচ্ছে ডক্টর ডুম কোন লেভেলের ভিলেন। বন্ধুরা, সব থেকে অবাক করা এবং সব থেকে বড় ক্যামিও, এটাকে কি ক্যামিও বলা যায় না, মেবি ক্যামিও না, তবে সব থেকে আশ্চর্যজনক চরিত্র হয়ে এখানে ধরা দিচ্ছে স্টিভ রজার্স। হ্যাঁ, আমাদের সবার প্রিয় ওজি ক্যাপ্টেন আমেরিকা। এবং দেখার বিষয় যে এটা কি আসলে ওজি ক্যাপ্টেন আমেরিকা, প্রশ্ন এখানেও তৈরি হয়ে আছে। প্রশ্নের জায়গার অভাব নাই ভাই, মানে প্রতি পদক্ষেপে প্রশ্ন। আর এই প্রশ্নগুলোর উত্তর কে না পেতে চাইবে? যারা একবার হইলেও মার্ভেলসের কোনো একটা সিনেমা দেখেছে তারা এই অ্যাভেঞ্জার্স ডুমডে না দেখে থাকতেই পারবে না। যেহেতু মাল্টিভার্স জনিত ইস্যু এই ডুমসডেতে সব থেকে বেশি প্রাধান্য পেতে যাচ্ছে, সো এমনটা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যে স্টিভ রজার্স, এই স্টিভ রজার্স মূলত মাল্টিভার্স থেকে এসেছে। এই স্টিভ রজার্স আসলে আমাদের ওজি স্টিভ রজার্স না। তবে আমার কাছে মনে হয় যে চুলদারি তো বড় হইতেই পারে, একটা মানুষ কি সবসময় একই শেপে থাকে? চুলদারি বড় সে করতে পারে না, সে টাইম ট্রাভেলের মাধ্যমে এমন কিছু করতে পারে না। আমরা যারা এর আগে স্টিভ রজার্সের ওই ঘটনা দেখেছি যে সে বুড়ো হয়ে ফিরলো, সেই সিনেমাতেই তো আমরা অ্যান্টম্যানেরও একটা দৃশ্য দেখেছিলাম যেখানে তার বয়সটা কিন্তু কমে না, সে ফেরত আসে এবং এসে দেখে তার মেয়ে বড় হয়ে গেছে, সে যেমন তেমনই রয়েছে। তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে বন্ধুরা? এ থেকে বোঝা যাচ্ছে এইটাই যে হ্যাঁ, অবশ্যই এটা সম্ভব, স্টিভ রজার্স বুড়ো হয় নাই, তার বয়সটা আগের মতো রয়ে গেছে। আর আমরা ওইখানে বুড়ো হিসেবে যে স্টিভ রজার্সকে দেখছিলাম, সেই স্টিভ রজার্স মরুক বাঁচুক সেটা কোনো বিষয় না, এটা আসলে একটা টাইমের খেলা এখানে চলছে। আর এই কারণে শুধুমাত্র স্টিভ রজার্স না, এছাড়াও আমরা এক্স ম্যানের আরো বেশ কয়েকটা সেই পূর্বের ক্যারেক্টারকেও এখানে দেখতে পাচ্ছি যাদের আসলে এক্সিস্ট করার কথাই না। হ্যাঁ, অতীত বর্তমান ভবিষ্যৎ তাদের মুখোমুখি হতে পারে এরকমটা, আমার ধারণা তো তাই বলে। খুব স্বল্প ধারণা রাখি, কমিক বুক আমার পড়াও হয় না তেমন একটা, ভুল ত্রুটি হইলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর তোমরা যতটুকু যা জানো কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমাদের মন্তব্য জানো। আমি চূড়ান্তভাবে খুবই এক্সাইটেড অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে। তোমাদের অবস্থাটা কি? যাই হোক, ট্রেলার রিভিউ করতেছি, ব্যাপারটা ভুলেই গেছি, আমি এত কথা বলতেছি। বন্ধুরা, ট্রেলার রিভিউ এর ক্ষেত্রে গতানুগতিক ভাবে যেগুলো বিবেচনায় আনা হয়, যে কালার গ্রেডিংটা কেমন হয়েছে, ভিজুয়াল কেমন হয়েছে, সাউন্ড ডিজাইন কেমন হয়েছে, ওভারঅল সিনেমাটা কেমন হতে পারে। এইটা আসলে এমন একটা সিনেমা আর এমন এক প্রোডাকশন হাউসের সিনেমা যারা হচ্ছে কখনোই এই সিনেমার ক্ষেত্রে তাদের কোনো কমতি রাখবে না। এখানে সাউন্ড ডিজাইন দুর্দান্ত, কালার গ্রেডিং অবশ্যই প্রশংসনীয় এবং সবকিছুই আগের সিনেমাগুলোর সাথে দুর্দান্ত ভাবে ম্যাচ করতে পারতেছে। বিশেষ করে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সাথে খুব দারুণ ভাবে ম্যাচ করে যাচ্ছে। সো এখানে আসলে কমপ্লেন করার মতো, এই সমস্ত টেকনিক্যাল দিক নিয়ে হলিউডের সিনেমা অ্যাটলিস্ট কমপ্লেন করার মতো খুব বেশি জায়গা থাকে না, জাস্ট এনজয় করার ব্যাপার স্যাপার থাকে।